আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ গেজেট অতিরিক্ত 10 আগস্ট 2025 ফৌজদারি কার্যবিধি নতুন করে আবার আহ, সংশোধন হয়েছে। আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সাথে থাকুন যে কি কি জায়গাতে কোন কোন ধারাতে পরিবর্তন আসছে, নতুন কি সংযুক্ত হয়েছে, আমরা কিছুটা হইলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটা পুরো দেখুন। 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ এই সংশোধনীটা আসছে, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক 26 শ্রাবণ 1432 বঙ্গাব্দ অর্থাৎ 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত অধ্যাদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। এটি হলো অধ্যাদেশ নং হচ্ছে 41/2025। কোথায়? কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর অধিকতর সংশোধন কল্পে ফোনিত অধ্যাদেশ। যেহেতু কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 আহ 5 নং আইনের অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। দেখা যাক কি কি সংশোধনী আসছে। এর আগেও আমরা 173-এর দেখেছি নতুন করে। দেখা যাক। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ ও প্রজ্ঞাপন জারি করলেন। 1 নম্বরে কি সংশোধনী আসছে? যে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, এটি এই অধ্যাদেশ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 নামে পরিচিত। এর আগে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তারপরে হলো এই আইন অবিলম্বে কার্যকর করা হবে। তারপরে কি বলতেছে? 1898 সালের আইন নং 5-এর 32 ধারা সংশোধন। আমরা 32-এ ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার ক্ষমতার কথা জানি, ওখানে কিছুটা সংশোধনী আসছে। দেখেন, উক্ত ফৌজদারি কার্যবিধি 1898 5 নং আইনের 1898 যাহা পরবর্তীতে উক্ত কোড নামে উল্লেখিত 32 ধারার উপধারা 1-এর অর্থাৎ ক অনুচ্ছেদের 10,000 টাকা, আমরা দেখতাম 5 বছর 10,000 টাকা শাস্তির একটা বিধান ছিল। 5 বছর 10,000 টাকা, সেই ক্ষেত্রে অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 10,000 টাকা এর পরিবর্তে এখন 5 লাখ টাকা হবে। মাইন্ড ইট, এটা একটু নোট করেন। এর পরবর্তীতে আমরা দেখেছি আপনার 3 বছর 5,000 টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই 5,000 টাকা অর্থাৎ 5,000 টাকার পরিবর্তে এখন 3 লাখ টাকা হবে। এটা একটু নোট ডাউন করতে পারেন। আর 2,000 টাকা আমরা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখেছি 2 বছর 2,000 টাকা জরিমানা উনি করতে পারে। এখন 2,000 টাকার পরিবর্তে এখন 2 লাখ টাকা। তাহলে এটা একটু সহজ, 2-এর জায়গায় 2 লাখ হয়ে যাবে। তারপরে হলো 5-এর জায়গায় এখন 5,000 টাকার জায়গায় এখন সেখানে 3 লাখ হবে। আহ তাহলে 2, 3 আর লাস্টে হচ্ছে হলো 4 না হয়ে 5 লাখ। এখন 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরিবর্তে দেখেন 3 নং কি নিয়ে আসছে সংশোধনী। 1898-এর 5 নং আইনে নতুন করে 46-এর ক, 46-এর খ, 46-এর গ, 46-এর ঘ, ঙ ধারা সংযোজন করেছে নতুন করে। উক্ত ধারা 46 ধারা যথাক্রমে এই ধারাগুলো সংযোজিত হবে। দেখেন নতুন করে কি নিয়ে আসছে। 46-এর কতে কি বলতেছে দেখেন।
46-এর ক, গ্রেপ্তারের প্রক্রিয়া বা গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য কি হবে? গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করেছেন, তিনি কতে বলতেছে নিজের নামের একটি সঠিক স্পষ্ট সুস্পষ্ট পরিচয় ধারণ করবেন, যা সহজে শনাক্তকরণে সহায়ক হবে। 1 নম্বর কথাবার্তা। 2 নম্বরে বলতেছে নিজের পরিচয় প্রকাশ করবেন, দাবি করলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের তাহার পরিচয়পত্র প্রদর্শন করবেন। 46-এর কতে বলতেছে, 46-এ কয়ের গ উপধারাতে বলতেছে, এখন এই ধারাগুলো নতুন করে সংযোজন আর কি। গতে বলতেছে গ্রেপ্তারের একটা স্মারকলিপি প্রস্তুত করবেন। এরপরে বলতেছে অন্তত পক্ষে একজন সাক্ষীর দ্বারা সত্যায়িত হবে, যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা গ্রেপ্তারের স্থানের একজন সম্মানিত বাসিন্দা। যদি এমন কোনো সাক্ষী পাওয়া না যায়, তবে তার কারণ স্মারকলিপিতে লিপিবদ্ধ করবেন। আরেকটা শর্ত দেওয়া হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত বা আঙ্গুলের ছাপ দ্বারা স্বীকৃত হবে, যদি তিনি প্রত্যাখ্যান না করেন। আশা করছি বুঝতে পেরেছেন 46-এর ক। এরপরে হচ্ছে, যদি অভিযুক্ত ব্যক্তিকে তার বাসস্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে গ্রেপ্তার করা হয়, তবে গ্রেপ্তারের সময় ও স্থান এবং হেফাজতের স্থানের তথ্য গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত পরিবারের সদস্য, আত্মীয়, তার বন্ধু বান্ধবকে যথাসম্ভব দ্রুত, তবে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে। মাইন্ড ইট। আমরা 46-এর কতে আছি, এখনো 46-এর কতে আছি। তারপর কি বলতেছে, যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়, 46-এর অনুযায়ী একজন চিকিৎসা কর্মকর্তা বা নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে তার পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং উপস্থিত চিকিৎসক বা চিকিৎসকের কাছে একটি সনদ নিতে হবে এবং আঘাতের কারণ রেকর্ড করতে হবে। 6-তে বলতেছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি তিনি চান তার পছন্দের একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করার বা তার নিকটতম আত্মীয়তার সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে, সম্ভব হলে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে। এই 12 ঘন্টাটা মনে রাখবেন, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমরা এবার একটু 46-এর ক দেখি। এতক্ষণ পর্যন্ত আমরা 46-এর কতে দেখেছি কি কি বিষয় অ্যাড করতে হবে। এখন আমরা ধারা 46-এর খতে একটু দেখি। খতে বলতেছে যে গ্রেপ্তারের তথ্য অফিসিয়াল রেজিস্টার বা সাধারণ ডায়েরিতে নথিভুক্তকরণ বা তথ্য প্রদান। 1 নম্বরে বলতেছে 46-এর খ এর উপধারা 1-এ বলতেছে গ্রেপ্তারি কর্মকর্তা অফিসিয়াল রেজিস্টারে এন্ট্রি করবেন এবং যেখানে গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা বা অভিযোগকারীর নাম ও বিবরণ ও গ্রেপ্তারের তথ্য যাকে আত্মীয় বা বন্ধু প্রদান করা হয়েছে তার নাম বা বিবরণ বা গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার নাম ও বিবরণ উল্লেখ থাকবে। এর পরবর্তীতে 2 নম্বরে কি বলতেছে, 2 নম্বরে বলতেছে কোন থানার অধিক্ষেত্রে সংগঠিত প্রতিটি গ্রেপ্তার অবিলম্বে সেই থানার সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করতে হবে এবং যেখানে গ্রেপ্তারকারী কর্মকর্তা উক্ত থানার সঙ্গে সংযুক্ত নন, সেখানে গ্রেপ্তারের পরপরে তিনি গ্রেপ্তারের স্মারকলিপি একটি অনুলিপি উক্ত থানার অফিসার ইনচার্জকে প্রদান করবেন, যিনি তা সাধারণ ডায়েরিতে এন্ট্রি করবেন। 3 নম্বরে বলতেছে উপধারা 3 এবং 2 অনুসারে রেজিস্টার সাধারণ ডায়েরি সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাবি করা হলে গ্রেপ্তার সম্পর্কিত তথ্য গ্রেপ্তারকৃত ব্যক্তি, আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশীকে প্রদান করতে বাধ্য থাকবেন। মোটামুটি আমরা 46-এর ক এবং 46-এর খ দেখে ফেললাম। ধারা 46-এর গ এবার আমরা একটু দেখি। 46-এর গ দেখেন, গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মনোনীত পুলিশ কর্মকর্তা প্রতিটি জেলায় জেলা পুলিশ সুপার অথবা প্রতিটি মহানগর এলাকায় পুলিশ কমিশনার প্রয়োজন অনুসারে প্রতিটি জেলা বা মহানগর সদর দপ্তর বা প্রতিটি থানায় পুলিশ উপসহকারী উপপরিদর্শক এএসআই পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ কর্মকর্তাকে মনোনীত করবেন, যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং যেসব অপরাধে তারা গ্রেপ্তার হয়েছেন তার তথ্য সংরক্ষণ করবেন
এবং উক্ত তথ্য প্রতিটি থানা ও জেলা মহানগর সদর দপ্তরে স্পষ্টভাবে প্রদর্শন করা হবে, সম্ভব হলে ডিজিটাল আকারে। এ হলো 46-এর গড় কথাবার্তা। ধারা 46-এর গ, নতুন করে অনেকগুলো ধারা যোগ হয়ে গেল আর কি। এখন দেখেন 46-এর ঘ, ঘরের ঘ, এটা ধারা। গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা। গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা ব্যক্তির দায়িত্ব হবে তার স্বাস্থ্য বা নিরাপত্তার যুক্তিসঙ্গত যত্ন নেওয়া। এ হলো কথাবার্তা। 46-এর ধারা, গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার দ্বারা পরীক্ষা। বলতেছে যে উপধারা 1-এ 46-এর উপধারা 1-এ বলতেছে যে যখন কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ বলে প্রতীয়মান হয় বা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, তখন গ্রেপ্তারের পরে সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে, এবং যদি এমন কর্মকর্তা না থাকেন তবে নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে তার পরীক্ষা বা প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে। তবে শর্ত থাকে যে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিলা হন তবে সম্ভব হলে তার দেহ পরীক্ষা একজন মহিলা চিকিৎসা কর্মকর্তা বা মহিলা নিবন্ধিত চিকিৎসক কর্তৃক বা তত্ত্বাবধানে এবং একজন মহিলা স্টাফ নার্স বা মহিলা সহকারীর উপস্থিতিতে পরিচালিত হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা দুই উপধারাটা একটু দেখি। 46-এর 2 উপধারায় বলতেছে 1 নং অনুসারে পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হলে সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তা বা নিবন্ধিত চিকিৎসক প্রযোজ্য ক্ষেত্রে সেই পরীক্ষা বা চিকিৎসা একটি সনদ প্রতিবেদন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করবেন। 3 উপধারাতে বলতেছে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ, আহত অবস্থায় ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। তবে শর্ত থাকে যে গ্রেপ্তারকৃত ব্যক্তি গুরুতরভাবে আহত বা এমনভাবে অসুস্থ হন যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন এবং যার কারণে তাকে শারীরিকভাবে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা সম্ভব নয়, তবে ম্যাজিস্ট্রেট এর সন্তুষ্টি সাপেক্ষে ম্যাজিস্ট্রেটের কর্তৃক নির্ধারিত শর্ত তাকে ইলেকট্রনিক ভিডিও সংযোগের মাধ্যমে হাজির করা যেতে পারে, অর্থাৎ ডিজিটাল ভিডিও কলের মাধ্যমে তাকে হাজির করা যেতে পারে। এরপরে দেখেন 4 নং-এ কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আমরা 3টা অ্যামেন্ডমেন্ট ইতিমধ্যে দেখে ফেলেছি। এটার মধ্যে আমরা দেখেছি যে 32 দ্বারা নতুন করে আপনার জরিমানার বিষয়টা বেড়েছে এবং 46-এর ক থেকে একদম 46-এর কত পর্যন্ত, 46-এর আপনার হচ্ছে হলো পর্যন্ত, অর্থাৎ এখানে 5টি ধারা নতুন করে সংযুক্ত হয়েছে। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। না বুঝলে আবার একটু ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর মূল গেজেটটা একটু ফিন করে সামনে রাখবেন। এরপরে দেখেন কি বলতেছে 1898-এর 5 নং-এর 51 ধারা সংশোধন। আমরা জানি 51 ধারাতে কি আছে। 51 ধারাতে কি বলতেছে যে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে যদি কোনো বস্তু জব্দ করা হয় তবে কর্মকর্তা সাক্ষীর উপস্থিতিতে একটি তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে তার স্বাক্ষর গ্রহণ করবেন এবং একটা অনুলিপি গ্রেফতারকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তিকে সরবরাহ করবেন। তাহলে আমরা কি দেখেছি, 51 ধারা নতুন করে সংশোধন হয়েছে। ফৌজদারি কার্যবিধি 51 ধারা নতুন করে সংশোধন হয়েছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি 46 ধারাতে, আমরা আগে দেখেছিলাম 46-এ কিভাবে গ্রেফতার করতে হয়। এখন নতুন করে আরো 46-এর ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত চলে আসছে। এরপরে হলো আমরা 51-তে দেখেছি গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কিভাবে তল্লাশি করবে সেই বিষয়টাই আমরা 51 ধারাতে আগে দেখতাম যে গ্রেফতারকারী অফিসার অথবা বেসরকারি ব্যক্তি গ্রেফতার করলে তিনি যে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবেন সে দেহ তল্লাশি করতে পারবেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া সবকিছু নিরাপদ হেফাজতে রাখতে পারবেন। এখন নতুন করে সংশোধনে কি বলতেছে যে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে কোনো বস্তু জব্দ করা হয় তবে কর্মকর্তা
সাক্ষীর উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে স্বাক্ষর গ্রহণ করবেন এবং তার একটা অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তিকে সরবরাহ করবেন। এখন নতুন করে এটাই বলেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 51 ধারার সংশোধনীটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পরের বিষয়টা একটু দেখার চেষ্টা করি। কি আছে 5 নম্বরে, কি করছে, কি সংশোধনী নিয়ে আসছে তারা? তারা 54 ধারা সংশোধন করেছে। 54 ধারা, 54 ধারাতে আমরা জানি পুলিশ পুলিশ কি করতে পারে? পুলিশ 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারত। এখন দেখি এখানে নতুন করে 54 ধারা কি প্রতিস্থাপিত হবে। দেখেন 54 ধারা কোন কোন ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতিরেকে গ্রেপ্তার করতে পারবে। আমরা 1 নং দেখছিলাম কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পরোয়ানা ব্যতিরেকে নিম্নলিখিত ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবে। প্রথমত, এমন কোন ব্যক্তিকে যিনি কোনো পুলিশ কর্মকর্তার সম্মুখে বা তার আহ, মানে কগনিজেবল কোনো অপরাধ সংগঠন করেছেন, তার সম্মুখে কগনিজেবল কোনো অপরাধ সংগঠন করেছেন। আমরা দ্বিতীয়তে আমরা দেখেছি কি, এমন কোনো ব্যক্তিকে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অথবা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে যে যে তিনি 7 বছরের কম অথবা 7 বছরের কারাদণ্ডযোগ্য বা জরিমানা সহ বা ব্যতীত হতে পারে এমন কগনিজেবল অপরাধ করেছেন যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। এখন দ্বিতীয়তে এই কথাগুলো সংযুক্ত হবে। এখানে শর্তগুলো কি আমরা দেখি। সত্যগুলো হচ্ছে, পুলিশ কর্মকর্তা অভিযোগ বা তথ্য বা সন্দেহের ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে উক্ত ব্যক্তি অপরাধটি সংগঠন করেছেন এবং পুলিশ কর্মকর্তা নিশ্চিত হন যে উক্ত গ্রেপ্তারের প্রয়োজন। এরপরে বলতেছে উক্ত ব্যক্তি পুনরায় কোনো অপরাধ সংগঠন থেকে বিরত রাখার জন্য, অপরাধের যথাযথ তদন্তের জন্য এবং অপরাধের প্রমাণ লোপাট বা যে কোনোভাবে বিকৃত করা থেকে বিরত রাখার জন্য অথবা মামলার ঘটনা সম্পর্কে অবগত কোনো ব্যক্তিকে প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দিয়ে সত্য গোপন করা থেকে বিরত রাখার জন্য, অথবা কারণ যদি কোনো উক্ত ব্যক্তি গ্রেপ্তার না করা হয় প্রয়োজনে আদালত তার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে না এবং পুলিশ কর্মকর্তা এই ধরনের গ্রেপ্তারের সময় তার কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে এই উপধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রয়োজন না হলে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার না করার কারণ লিখিতভাবে লিপিবদ্ধ করবেন। এরপরে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে হলো কি বলতেছে, 3 নম্বর, এমন কোন ব্যক্তিকে যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে তিনি আহ, এমন একটি কগনিজেবল অপরাধ করেছেন যা 7 বছরের অধিক কারাদণ্ডযোগ্য বা জরিমানা সহ ব্যতি রেখে অথবা মৃত্যুদণ্ডযোগ্য, বা পুলিশ কর্মকর্তা তথ্যের ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে উক্ত ব্যক্তি উক্ত অপরাধটি করেছেন। 4 নম্বরে দেখি। 4 নম্বরে কি বলতেছে, এমন কোন ব্যক্তি, সরি, 4 নম্বরে বলতেছে এমন কোন ব্যক্তিকে যার কাছে গৃহ ভাঙার কোনো সরঞ্জাম বৈধ কারণ ছাড়া পাওয়া যায় যার বৈধতার প্রমাণ দেওয়ার দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তাবে। শুধু মানে করলে হবে না, এটার প্রমাণ দিতে হবে। পঞ্চমে বলতেছে এমন কোন ব্যক্তিকে যাকে এই কোড অনুযায়ী সরকারি আদেশে একজন অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। ষষ্ঠত, এমন কোন ব্যক্তিকে যার কাছে এমন কোন বস্তু পাওয়া যায় যা যুক্তিসঙ্গতভাবে চুরি বা সম্পত্তি বলে সন্দেহ হয়, যিনি উক্ত বস্তুর সাথে সম্পর্কিত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হয়। সপ্তমত বলতেছে যে এমন কোন ব্যক্তিকে যিনি দায়িত্ব পালনরত অবস্থায় কোনো পুলিশ কর্মকর্তার কাজে বাধা দান অথবা যিনি আইনসম্মত হেফাজত থেকে পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা করেছেন। অষ্টমত বলেছে এমন কোন ব্যক্তিকে যিনি সশস্ত্র বাহিনী পলাতক বা ডিজার্টার বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয়েছে। নবমে কি বলতেছে, আমরা তো 9টি ক্ষেত্রের কথা জানতাম, এখন আরো বেড়ে গেছে। দেখেন, নবাব বলতেছে এমন কোন ব্যক্তিকে যিনি বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন অথবা যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ আছে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে এবং যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে যে তিনি এমন কোনো কাজে জড়িত ছিলেন এবং যদি বাংলাদেশে সংগঠিত হতো তবে তা অপরাধ হয়েছে বলে গণ্য হতো, যার জন্য তিনি প্রত্যর্পণ সংক্রান্ত কোনো আইন বা অন্য কোনো আইনের অধীনে বাংলাদেশে গ্রেপ্তার বা হেফাজতে থাকার যোগ্য। দশমত বলতেছে যে এমন কোন মুক্তি
প্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে, যেটা 565 উপধারা 3-এর প্রণীত অনুযায়ী বিধি ভঙ্গ করেছে। 11তে বলতেছে এমন কোন ব্যক্তিকে যার গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ কর্মকর্তার কাছ থেকে অনুরোধ পত্র বা রিকুইজিশন পাওয়া গেছে, তবে শর্ত থাকে যে অনুরোধ পত্রে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বা যেসব অপরাধ বা অন্য যে কোনো কারণে গ্রেপ্তার করা হবে তা উল্লেখ থাকবে। তবে এই তথ্য থাকতে হবে যে অনুরোধকারী কর্মকর্তা পরোয়ানা ছাড়া আইনসম্মত উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতেন। আশা করছি এই 11টা বিষয়। এরপরে আরেকটা বিষয় আছে, দেখেন এই ধারার অধীন কোনো পুলিশ কর্মকর্তা কেবলমাত্র প্রতিরোধমূলক আটক সংক্রান্ত কোনো আইনের অধীনে কাউকে আটক রাখার উদ্দেশ্যে গ্রেপ্তার করতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এখন নতুন করে 54, আগে তো 9 ছিল, এখন হয়ে গেল মোটামুটি 11টি। তো এগুলো আসলে পড়তে পড়তে বুঝতে পারবেন আরো সুন্দরভাবে ইনশাল্লাহ। আমরা 6 নং-এ কি সংশোধনী আসছে আমরা একটু দেখি। 6 নং-এ আসছে হলো 54 ক ধারা সংযোজন। 54 তো পড়লাম, এখন 54 ক ধারাতে কি বলতেছে? 54 ক ধারা গ্রেপ্তারের কারণ অবহিতকরণ। যে কোনো পুলিশ কর্মকর্তা পরোয়ানা ব্যতিরেকে কাউকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারের সময় তাকে গ্রেপ্তারের কারণ জানাবে। এই কথাটা আগে ছিল না, এখন নতুন করে বলতেছে যে 54 কতে বলতেছে অবশ্যই গ্রেপ্তারের কারণ জানাতে হবে পুলিশ কর্মকর্তাকে, যদি পরোয়ানা ব্যতিরেকে কাউকে গ্রেপ্তার করলে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা 7 নং-এ কি আসছে পরিবর্তনে দেখি। 67-র ক ধারা সংযুক্ত। 67-র ক ধারা সংযুক্ত আমরা একটু দেখি। 67-তে কি বলতেছে? উক্ত 67-র ক ধারা কি সংযুক্ত হবে? গ্রেপ্তার সম্পর্কিত বিধানসমূহ অমান্যের ক্ষেত্রে কার্যপ্রণালী, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট বা আদালত যথোপযুক্ত ক্ষেত্রে সম্মুখে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা হবে, তিনি পরীক্ষা করবেন যে গ্রেপ্তারের ক্ষেত্রে এই কোডের বিধান অনুসারে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা, এবং যদি ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পান যে এই ধরনের কোনো বিধান বা বিধানসমূহ অবহেলা কারণে লঙ্ঘিত হয়েছে, মানা হয়নি, তবে তিনি আদালতের লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করার প্রযোজ্য বা চাকরি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। এই নতুন করে 67-র কটা যোগ করা হয়েছে। এরপরে 8 নং-এ কি নিয়ে আসছে? 8 নং-এ 69 দ্বারা সংশোধন করছে। এটা সংযোজন করে নাই, এটা সংশোধন করছে। কি সংশোধন করছে আমরা একটু দেখি। আশা করছি আমাদের ভিডিওটা ভালোভাবে শুনছেন, তাহলে আপনি সংশোধনীটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হলো আমরা দেখি 69-এ কি সংশোধন আসছে। যে 69 ধারার 3-এ, উপধারা 3-এ নিম্নরূপ নতুন করে উপধারা 4 সংযোজিত হবে। পূর্ববর্তী ধারাসমূহে প্রদত্ত তলবনামা বা সমন প্রেরণের পদ্ধতি অতিরিক্ত হিসেবে আদালত নির্দেশ দিতে পারবে যে সমন ইলেকট্রনিকের মাধ্যমে, অর্থাৎ সংক্ষিপ্ত বার্তা পরিষেবা, SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে প্রেরণ করা হবে। উক্ত প্রেরণের প্রমাণ নথিতে সংরক্ষণ করা হবে। আমরা দেওয়ানি কার্যবিধিতে বিষয়টা দেখেছিলাম, সমনের বিষয়টা। এখন নতুন করে এখানেও সমনের বিষয়টা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে ফৌজদারিতেও। 1898-এর আমরা 70 ধারা সংশোধন। এখানেও সংশোধন ধারাতে কি বলতেছে? মেইল শব্দটি বিলোপ করা হবে। 70-এ কি বলতেছে? মেইল সমন তলবীয় ব্যক্তিকে পাওয়া না গেলে কিভাবে জারি করতে হবে, ওখানে সাবালক পুরুষের কথাটা উল্লেখ ছিল। এখন আর মেইল কথাটা থাকবে না, অর্থাৎ মেইল বাদ। এখন আর মেইল থাকবে না, এমনিতেই আহ সাবালক সদস্য হইলে হবে, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, মেল কথাটি থাকবে না, এখন মেল বিলুপ্ত। আশা করছি 9 নং-এ কি সংশোধনী আসছে দেখে গেছেন। 70-এ সংশোধন। এরপরে হলো আমরা 10 নং-এ কি সংশোধনী আসছে দেখেন। 167 দ্বারা সংশোধন করছে। 167 নিশ্চয়ই আপনারা জানেন 167-তে কি বলা আছে। 167-তে আমরা জানি কি আছে, রিমান্ড বা কাস্টডিতে নেওয়ার, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা না গেলে সেক্ষেত্রে কি পদ্ধতি 167-তে আছে। আমরা একটু দেখি এখানে কি সংশোধনী নিয়ে আসছে, আপনারা শুনতে থাকেন। দেখেন, ক উপধারা 2-এর পরিবর্তে এখন 2 প্রতিস্থাপিত হবে। এখানে কি বলতেছে? 2
এই ধারার অধীনে যাকে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ বা অন্য কোনো ভাবে হাজির করা হবে, সে ম্যাজিস্ট্রেট তার বিচার করার ইখতিয়ার থাকুক বা না থাকুক সময় সময় তার বিবেচনায় উপযুক্ত যে কোনো হেফাজতে সর্বমোট 15 দিনের অধিক নয়, 15 দিনের অধিক নয় এমন মেয়াদের জন্য অভিযুক্তকে আটক রাখার অনুমতি দিতে পারবেন যদি তার বিচার করার ইখতিয়ার না থাকে বা মামলাটি বিচারার্থে পাঠানোর ইখতিয়ার না থাকে, তিনি মনে করেন যে আটক রাখার প্রয়োজন নেই, তবে অভিযুক্তকে এমন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের আদেশ দিতে পারবেন এবং যা সেই এখতিয়ার আছে। তবে শর্ত থাকে, তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট যিনি এই বিশেষ সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন, তিনি পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারবেন না। আরো শর্ত থাকে যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলার 15 দিনের বেশি সময়ের জন্য পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারবেন না। যেখানে আরো আটক রাখার প্রয়োজন মনে হবে সেক্ষেত্রে অভিযুক্তকে ব্যক্তিকে সশরীরে অথবা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করার পর ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারবেন, ম্যাজিস্ট্রেট চাইলে পারবেন। এবং এই অধ্যাদেশের উদ্দেশ্যে বিচারিক হেফাজতে বলতে বুঝাবে ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্তকে জেল বা পুলিশের হেফাজতে ছাড়া অন্য কোনো হেফাজতে রাখা। উপধারা 2 এর নিম্নলিখিত নতুন ধারা 2 ক সন্নিবেশিত হবে। 2 কতে কি বলতেছে, নতুন করে আবার 2 ক 2 কতে বলতেছে যে এই অধীনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি প্রদানকারী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন যে অভিযুক্তকে ওই হেফাজতে দেওয়ার আগে নিকটস্থ সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তার দ্বারা শারীরিক পরীক্ষা করা হবে এবং পুলিশ হেফাজতের মেয়াদ শেষে অভিযুক্তকে অযথা বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এবং যদি যদি হাজির করার সময় অভিযুক্ত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়, তবে অভিযুক্ত অভিযোগ করেন যে ওই হেফাজতের নির্যাতনের শিকার হয়েছেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিকটস্থ সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তার দ্বারা তাকে পরীক্ষা করানোর নির্দেশ দিবেন। এবং যদি চিকিৎসা প্রতিবেদনে প্রকাশ পায় যে অভিযুক্ত পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন, তাহলে ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। পুলিশ এখন একটু সতর্ক হইতে হবে এখানে। এরপরে আমরা 11 নং-এ কি সংখ্যা আপনার 167-র সংযোজন করেছে, নতুন করে 167-র এটা সংযোজন করেছে। কি সংযোজন করেছে, দ্বারা 167-এর পর নতুন করে 167 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট দায়িত্ব শো অ্যারেস্ট বা অ্যারেস্ট সংক্রান্ত যদি তদন্তকারী কর্মকর্তা এমন একজন ব্যক্তিকে যিনি ইতিমধ্যে অন্য মামলার হাজতে আছেন নতুন আরেকটি মামলা তাকে অ্যারেস্ট করতে চান, তাহলে ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করবে না যতক্ষণ না ওই ব্যক্তি সরাসরি আদালতে হাজির করা হয়, অর্থাৎ ওই মামলার ডায়েরির প্রাসঙ্গিক নথি দেখানো হয়, আটক ব্যক্তির কথা বলা সুযোগ দেওয়া হয় এবং আবেদনটি সঠিক বা যৌক্তিক বলে মনে হয়। যদি পুলিশের রিপোর্টে দেখা যায় যে গ্রেপ্তার কেবল প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ প্রতিরোধমূলক আটক আইনের অধীনে আটক রাখার উদ্দেশ্যে করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট বিচারিক হেফাজতে পাঠাবে না। 3 নম্বরে কি বলতেছে, যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে কোনো কর্মকর্তা যিনি আইন অনুযায়ী কাউকে আটক রাখতে পারেন তিনি আইনের বিরোধীভাবে কাজ করেছেন, তাহলে তিনি 220 ধারার অধীন ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মাইন্ড ইট, একটু অ্যালার্মিং। আমরা 12 নং সংশোধনী একটু দেখি, 73B সংশোধন। ধারা 173-এর পর নতুন করে 173B যুক্ত হয়েছে, তদন্ত শেষ করার বিধান। এই অধ্যায়ের অধীনে প্রতিটি তদন্ত 60 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে, অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়ার তারিখ থেকে গণনা করে 60 কার্যদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। যদি যৌক্তিক কারণে 60 দিনের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হয়, তদন্তকারী কর্মকর্তা কারণগুলো কেস ডায়েরিতে লিখবেন, ম্যাজিস্ট্রেটের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করবেন, স্পষ্ট কারণ বা প্রয়োজনীয় অতিরিক্ত সময় উল্লেখ করবেন। এরপরে কি বলতেছে, সেই আবেদনের কপি তদারকি ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠাবেন। 3 নম্বরে বলতেছে ম্যাজিস্ট্রেট আবেদনটি বিবেচনা করে যুক্তিসঙ্গত মনে করলে তদন্তের সময় বৃদ্ধি করতে পারবেন এবং তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে তদন্ত শেষ করবেন। অংশে ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিডিউর কোডের সংশোধনের 2টি বিষয় এসেছে, তদন্ত বিলম্ব, ব্যর্থতা বা দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে ব্যবস্থা। তদন্ত নির্ধারিত বাড়ানো সময়ের মধ্যেও শেষ না হলে তদন্তকারী কর্মকর্তা লিখিতভাবে কারণ ম্যাজিস্ট্রেটের নিকট জানাবেন এবং একটি অনুলিপি ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠাবেন। ম্যাজিস্ট্রেট কারণ বিবেচনা করে তদন্ত অন্য কোনো কর্মকর্তার হাতে দিতে পারেন
বা বিলম্বকে অদক্ষতা, দায়িত্ব জ্ঞানহীনতা হিসেবে ধরে কর্মকর্তাকে বার্ষিক গোপনীয় প্রতিবেদন উল্লেখ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে পুলিশের আরেকটু দায়িত্ব নিতে হবে, পুলিশের একটু লেগে গেছে এখানে। তদন্ত প্রতিবেদনে আদালত মনে করলো যে আসামিকে সাক্ষী হিসেবে নেওয়া উচিত, সে বিষয়ে আদেশ দিতে পারেন। তদন্ত প্রতিবেদনে আদালত মনে করলো যে আসামিকে সাক্ষী হিসেবে নেওয়া উচিত, সে বিষয়ে আদেশ দিতে পারেন। বিচার শেষে আদালত যদি দেখতে পায় যে তদন্তকারী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বা অবহেলায় গুরুত্বপূর্ণ প্রমাণ বা সংগ্রহ না করছেন, কাউকে ভুলভাবে সাক্ষী করেছেন, গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেনি, তাহলে তাকে দায়িত্ব জ্ঞানহীনতা, অদক্ষ বলে নথিভুক্ত করবেন এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। পুলিশের দায়িত্ব বেড়ে গেল, খুব হিসাব নিকাশ করে এখন রিপোর্টগুলো দিতে হবে। 13 নং সংশোধনী কি আছে দেখেন, 247 সংশোধন। 247 ধারা সংশোধন। আমরা 247 কি বলতাম? 247 হলো আমরা অনুপস্থিতি। 247 ফরিয়াদি যদি অনুপস্থিতি থাকে তখন কি হবে? আগের বাসায় ইফ দ্য সমন হ্যাজ বিন ইস্যু কমপ্লেন এন্ড আপন, এই জায়গায় নতুন করে বাসা হবে ইন এ কেস ইনস্টিটিউট আপন এ কমপ্লেন ইফ অন প্রতিস্থাপিত হবে। তো ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। এর উদ্দেশ্য হলো অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মামলার শুনানি বন্ধের শর্ত একই রয়েছে, শুধু বাক্য গঠন স্পষ্টকরণ করা হয়েছে। আমরা এর পরবর্তীতে সংশোধনীটা দেখি। 14 নং সংশোধনী দেখেন, 250 কি 250 ধারা সংশোধন। 250 ধারাতে আমরা কি দেখতাম? মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর কোনো অভিযোগ দিলে এই ক্ষেত্রে আগে জরিমানা বা শাস্তি ছিল কম, এখন বাড়ানো হয়েছে। দেখেন, মিথ্যা, তুচ্ছ, হয়রানিমূলক অভিযোগের ক্ষেত্রে ক্ষতিপূরণের ক্ষমতা। সেকশন, আগে ম্যাজিস্ট্রেট মে অর্থাৎ করতে পারেন ছিল, এখন শ্যাল অবশ্যই করবেন দেওয়া হয়েছে। এখন মিথ্যা তুচ্ছ মামলা করলে অবশ্যই অবশ্যই জরিমানা করবেন, এখন আদালতকে এখানে শ্যাল কথাটি বলে পাওয়ার দেওয়া হয়েছে। প্রিভিয়াস, এরপর মেয়ের পরিবর্তনে শ্যাল করা হয়েছে। ক্ষতিপূরণ সর্বোচ্চ আগে 1000 টাকা ছিল, এখন এটা 50,000 টাকা করা হয়েছে। ক্ষতিপূরণের সর্বনিম্ন আগে ছিল 500 টাকা, এখন সেটা 25,000 টাকা করা হয়েছে। সাবসেকশন 3-তে আগে 100 টাকা ছিল, এখন সেটা 5,000 টাকা করা হয়েছে। সাবসেকশন 5-এ আগে 3,000 টাকা অতিরিক্ত জরিমানা করতে পারতো, এখন সেটা 1,00,000 টাকা করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন যে মিথ্যা তুচ্ছ মামলা করলে এখন জরিমানা ও শাস্তি এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে বাধ্যতামূলক ছিল না, দিলে দিতে পারতো, না দিলে নাই, এখন দিতেই হবে, দিবে আদালত। এরপরে 15 নং সংশোধনীতে কি আছে? 260 সংশোধন। 260 কি বলতেছে? আমরা দেখেছি যে 260 সারাংশ বা বিচার করার ক্ষমতা। এখানে আমরা দেখেছি সাব সেকশনের ক্লজ ডি, ই, এফ, জি এ স্থানে 10,000 টাকা লেখা ছিল। সব যা 10,000 টাকা দেখতাম, ওই জায়গাগুলোতে এখন কি হবে? সেটা হয়ে যাবে 10,000 টাকার জায়গায় পরিবর্তন করে সেটা সব জায়গায় সেটা কি 5,00,000 টাকা হয়ে যাবে? পরিবর্তন করে 5,00,000 টাকা করা হলো। অনেক টাকা, অনেক টাকা। 10,000 টাকার পরিবর্তে সেটা হয়ে গেছে 5,00,000 টাকা। এরপর নতুন ধারা 16 নং সংশোধনীতে আসছে, নতুন ধারা 264 সংযোজন করা হবে। 264 বলতেছে বিশেষ সারাংশ বিচার পদ্ধতি। 264 বলে স্পেশাল প্রসিডিউর অফ সামারি ট্রায়াল, অর্থাৎ এটা হবে। আর ধারা 262 যে কোনো কিছু পরোয়া না করে যদি সম্ভব হয় অভিযোগ গঠন, প্রমাণ গঠন বা অভিযুক্তকে 342 দ্বারা জিজ্ঞাসাবাদ বা রায় প্রদান সবকিছু এই সেশনে আদালতের ইখতিয়ারের মধ্যে যে কোনো স্থানে সম্পন্ন করা যাবে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো, আমরা দেখি উদ্দেশ্যগুলো কি। উদ্দেশ্য হলো ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা, মিথ্যা হয়রানিমূলক মামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সাধারণ বিচারের অর্থনৈতিক সীমা বৃদ্ধি করা, বড় মামলাও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, দ্রুত বিচার নিশ্চিত করতে এই সেশনে মামলা করার সুযোগ দেওয়া। আপনি তাহলে এই হলো মোটামুটি কথাগুলো।
এরপরে আমরা 17 নং সংশোধনীতে দেখি যে কি বলতেছে। 339-এর বি এর সংশোধন, 339-এর বি এর সংশোধন। আমরা অনুপস্থিতিতে বিচারের কথা জানতাম 339-এর বিতে, এখানে নতুন করে কি সংশোধনী আসছে আমরা সেগুলো একটু দেখি। এখানে দেওয়া আছে 87-88 হুলিয়া ক্রোকের বিধানবলীকে বর্জন করে আদালত বিশ্বাস করে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে অথবা নিজেকে এমনভাবে লুকিয়ে রেখেছে তাকে গ্রেপ্তার করে বিচারার্থে হাজির করা সম্ভব হচ্ছে না এবং গ্রেপ্তারের কোনো তাৎক্ষণিক সম্ভাবনা নেই, তাহলে অভিযোগের বিষয়টি তদন্তকারী আদালত এমন ব্যক্তিকে অ্যাপিয়ারেন্স বা হাজির হওয়ার আদেশ দিবে এবং এক জাতীয় প্রচার প্রাপ্ত বা জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে। আদেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হাজির করার নির্দেশ থাকবে। আর যদি সেই ব্যক্তি আদেশ মেনে হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। তবে শর্ত আদালত অতিরিক্তভাবে আদেশটি জেলা বা ও সেশন জুডিশিয়াল কোর্ট বা প্রধান ম্যাজিস্ট্রেট আদালত বা প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, বাংলাদেশ পুলিশ অথবা অন্য কোনো সরকারি ওয়েবসাইটে আছে প্রকাশের নির্দেশ দিতে পারে। এ হলো কথাবার্তা। এদের অনুপস্থিতিতে বিচার করা যাবে, এগুলো আগেও ছিল, একটু পরিবর্তন আসছে। এরপরে হলো আমরা 18 নং সংশোধনে দেখেন 345-এর সংশোধন। 345-এ কি বলতেছে? 345-এ বলতেছে আপোষমূলক অপরাধ। এখানে বলতেছে সাব সেকশন 2 এর অধীনে রায়োটিং এর নতুন সারি যোগ করা হবে, যেখানে অপরাধের নাম বা অফেন্স বিং নাম্বার, আনলফুল অ্যাসেম্বলি, অবৈধ সমাবেশ, সদস্য থাকা, পেনাল কোডের ধারা 143। যে ব্যক্তি দ্বারা অপরাধ মীমাংসা করা যেতে পারে, দি পার্সন এগেনিস্ট হুম আনলফুল অ্যাসেম্বলি ওয়াজ অ্যাসেম্বলেড, যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সমাবেশ সংঘটিত হয়েছে। এখন নতুন এখানে বিষয়গুলো আসবে। এরপরে হচ্ছে হলো আহ যে ব্যক্তি অপরাধ মীমাংসা করে গেল, সাবসেকশন 7-এর পরে নতুন সেকশন 8 সংযোজিত হবে। বলতেছে যে 8-এ কি বলতেছে, এই ধারার বর্ণিত যে কোনো কিছু উপেক্ষা করে যদি উভয় পক্ষ সম্মত থাকে আপস মীমাংসা মামলাটি মীমাংসা করার জন্য আদালত উভয় পক্ষে মীমাংসা প্রক্রিয়া সুবিধাজনক করতে পারেন অথবা বিষয়টি সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠাতে পারেন। এবং এই হলো কথাবার্তা, চাইলে মীমাংসা করা যাবে। এরপরে আদালত উভয় সম্মতিতে মীমাংসাযোগ্য মামলাগুলো সহজে মীমাংসা করার জন্য পদক্ষেপ নিয়োজিত আইনজীবীদের কিংবা আইনজীবী না থাকলে নিজ পক্ষকে মীমাংসার প্রস্তাব দিতে পারে। আদালত যদি নিশ্চিত হয় যে যে পক্ষসমূহ আইনসঙ্গতভাবে চুক্তি সম্পাদন করেছে চুক্তিটি রেকর্ডে সংরক্ষণ করা হবে, তাহলে সেই শর্তাবলী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। তবে অবশ্যই বাস্তবায়ন কোনো তৃতীয় পক্ষের অধিকার বা স্বার্থে কোনো ক্ষতি করবে না। ব্যাখ্যা, এখানে পক্ষ বলতে সেই ব্যক্তিকে বা বোঝানো হয়েছে যেখানে আইনগতভাবে অপরাধ মীমাংসা করতে পারে অভিযুক্তকে। এরপরে 19 নং সংশোধনীতে আসছে 390 থেকে 395 বাতিল। 390 থেকে 395 বাতিল, এগুলা আর থাকবে না। এরপরে দেখেন ধারা 396 এর সংশোধন, ধারা 20 নম্বর 396 এর সংশোধন। 396-তে কি বলতেছে যে সাবসেকশন 1-এ ফাইন, হুইপিং এই শব্দগুলো বাদ দিয়ে অর ফাইন ব্যবহার করা হবে, অর্থাৎ গাঁজাখোর গাঁজা রাখার ক্ষেত্র ছাড়া লাঠি পেটার শাস্তি থাকবে না, কেবল জরিমানা হতে পারে। এরপরে আমরা 21 নং সংশোধনীতে 413 ধারা সংশোধন। 413 ধারা উল্লেখিত জরিমানার পরিমাণ আগে 50 টাকা বৃদ্ধি করে সেটা 5,000 টাকা করা হয়েছে, মাথায় রাখতে হবে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবং 414 ধারা সংশোধন করে 200 টাকার পরিবর্তেও 5,000 টাকা করা হয়েছে। এরপরে আমরা 23 নং সংশোধনে দেখি 498 ধারা সংশোধন। 498-তে কি বলতেছে, এটা গুরুত্বপূর্ণ। বিদ্যমান সাবসেকশন গণ্য হবে সাবসেকশন 2 সংযোজিত হবে, অর্থাৎ নতুন ধারা অনুযায়ী কোনো আদালত অভিযুক্তকে জামিন দিতে গিয়ে পলাতক হওয়ার রোধ করতে বা তার সদাচরণ নিশ্চিত করতে যুক্তিসঙ্গত ন্যায্য শর্ত আরোপ করতে পারবে।
এই নতুন করে এই কথাটা বলা আছে। এরপরে আমরা 24 নং সংশোধনীতে আমরা 499 ধারা সংশোধন। 499 ধারা কি বলতে, নতুন সাবসেকশন 2 এর পরিবর্তে নতুন সাবসেকশন 3 সংযোজন করা হবে। এখানে সাবসেকশন 3 অনুযায়ী বিস্তারিত অংশ দেওয়া হয়। তারপর এখানে কি বলতেছে, আমরা একটু দেখি সাবসেকশন 24-এ। পাঁচশো চল্লিশে সংশোধন। সাবসেকশন এ, হোয়ার ট্রু অর মোর অ্যাকিউজড বিফোর দ্য কোর্ট, কমা বাদ দেওয়া হয়েছে। এখানে এনি মোর শব্দগুলো চাষের পরিবর্তে দেন শব্দটি প্রতিস্থাপিত হবে। নতুন করে সাবসেকশন 3 সংযোজন করে দেবেন তদন্ত পর্যায়ে বা বিচারিক ম্যাজিস্ট্রেট লিখিত কারণ উল্লেখ করে অভিযুক্ত যিনি জামিনে আছেন এবং যিনি আইনজীবী দ্বারা প্রতিনিধিপ্রাপ্ত তার ব্যক্তিগত হাজিরা অব্যাহতি দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন শুনানির তারিখ ধার্য হয়। 26-এ বলতেছে এখানে 544 ধারা সংশোধন। 544 ধারাতে কি বলতেছে, 544 ধারাতে বলতেছে যে আহ বিদ্যমান এক্সপেন্স বা কমপ্লেন্স উইটনেস শব্দের পরিবর্তে এক্সপেন্স প্রোটেকশন অফ কমপ্লেন্টস উইটনেস এন্ড ভিকটিম শব্দটি বসানো হবে এবং বিদ্যমান সাবজেকশন 1 এর পরিবর্তে এখন অর্ডার শব্দটি ব্যবহার করা হবে। এরপরে গতে বলতেছে যে সাবসেকশন 2 সংযোজিত হবে, অর্থাৎ কোনো আদালত যদি আক্রোশিক ব্যক্তি বা নিজ উদ্যোগে মামলা যে কোনো পর্যায়ে তথ্যদাতা বা অভিযোগকারীকে বক্তব্য বা সাক্ষী সুরক্ষা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ বা পদক্ষেপ দিতে পারবেন। আমরা 27 নং-এ দেখেছি যে শিডিউল, আমরা দ্বিতীয় তফসিলের শিডিউল 2 সংশোধন করা হয়েছে। আমরা দ্বিতীয় তফসিলের যে 8টা কলাম আছে ওখানে কিছুটা সংশোধনী আসছে। সেই সংশোধনীগুলো কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে আপনার হচ্ছে 143 বিপরীতে 6-এর এন্ট্রিতে নট কম্পাউন্ডেবল পরিবর্তে এখন কম্পাউন্ডেবল লিখা থাকবে। 144-এর পরিবর্তে 6 এন্ট্রিতে D2 শব্দটির পরিবর্তে নট কম্পাউন্ডেবল লেখা থাকবে। এখানে কিছুটা পরিবর্তন আসবে। এবং 325-এর আমরা কলাম 4 এন্ট্রিতে সমনের পরিবর্তে এখন ওয়ারেন্ট কথাটা উল্লেখ থাকবে 27-এ শিডিউল 2-এর। এরপরে আমরা ফর্ম আই এ সন্নিবেশিত নিম্নরূপ শিডিউল 5-এর মধ্যে আমরা দেখি এখানে কি কি বিষয়গুলো আসবে। সেকশন 464-তে আসবে গ্রেপ্তারের নাম, পিতার নাম, স্বামীর নাম, এগুলো আসবে। গ্রেপ্তার ব্যক্তি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নিবন্ধন, গ্রেপ্তারের স্থান, গ্রেপ্তারের তারিখ বা সময়, গ্রেপ্তারের কারণ, তথ্যদাতা বা অভিযোগকারীর নাম ঠিকানা, মামলা জিডি নাম্বার, গ্রেপ্তারের ওয়ারেন্ট, গ্রেপ্তারের সময় ইত্যাদি। এই বিষয়গুলো এখানে আসতে হবে। এগুলো আপনারা দেখে নিবেন, লেস ইম্পর্টেন্ট, আহামরি নয়, মোটামুটি এই বিষয়গুলো আসছে সংশোধনীতে। আপনারা দুবার ভিডিওটা দেখলে আর মেইন গ্যাজেটটা একটু দেখলে আপনারা নিশ্চয়ই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। হয়তো হঠাৎ করে আজকে আপনাদের কাছে অত কঠিন মনে হইতে পারে, দুই একবার শুনলে বা দেখলে, গ্যাজেটটা দেখলে বিষয়গুলো ইজি হবে ইনশাল্লাহ। আশা করছি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আমার এই সংশোধনী বিষয় আলোচনা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।